নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো জামিন নামঞ্জুর, ফের কারাগারে মামুনুল হক। এরপরে রয়েছে জামিন পেলেন পরীমণি, রয়েছে আদালতে অসুস্থ হয়ে পড়েন পরীমণি, থাকছে পরীমণির আইনজীবী আদালতে বললেন স্যার এরকম ভুল আর হবে না। জানাবো এ সরকারকে আর সময় দেয়া যাবে না, মন্তব্য মির্জা ফখরুলের। এছাড়া রয়েছে বিএনপি নিজেদের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং সবশেষে রয়েছে নির্বাচন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, মন্তব্য মাহবুব তালুকদারের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জামিন নামঞ্জুর, ফের কারাগারে মামুনুল হক। খুলনায় বিস্ফোরক দ্রব্য আইন মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বেলা 11টার দিকে মামুনুল হককে কারাগার থেকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস.এম. আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি আদেশ দেন। এর আগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপরে হামলা করে আহতের মামলায় হেফাজত নেতা মামুনুল হককে খুলনা আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়। গত শুক্রবার বিকেল 4:50 কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে 2013 সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 2013 সালের 22 ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন এসআই আলমগীর কবির। এরপর এসআই মুক্তার হোসেন 2015 সালে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। আদালতের কার্যক্রম শেষে তাকে ফের ঢাকায় কারাগারে নেওয়া হয়। জামিন পেলেন পরীমণি। মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আজ বেলা 2:30টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি স্থায়ী জামিনের আবেদন করেন। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, আমরা জামিনের স্থায়ী পিটিশন চেয়ে শুনানি করি। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করছে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 4 আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। আদালতে অসুস্থ হয়ে পড়েন পরীমণি। আদালতে হাজিরা দিতে এসে 6তলা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠে অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। শুনানি শেষে অসুস্থ পরীমণিকে তার ব্যবহৃত গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর 1:40 আদালতে আসেন পরীমণি। শুনানির শেষ পর্যায়ে আদালত কক্ষে এজলাসের ভেতরেও শুয়ে থাকতে দেখা যায় তাকে। পরবর্তীতে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভিড় সরিয়ে তাকে গাড়িতে নিয়ে যাওয়া হয়। পরীমণির আইনজীবী আদালতে বললেন, স্যার এরকম ভুল আর হবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণি সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে এই মামলায় পরীমণি সহ 3 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বেলা 1:30টার পর পরীমণি আদালতে হাজির হন। শুনানিতে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত এই মামলায় পরীমণির জামিন মঞ্জুর করেছিলেন আদালত। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি, তাই আবার তার জামিন মঞ্জুর করা হোক। আইন সবার জন্য সমান বক্তব্য করে আদালতে পিপি আব্দুল্লাহ আবু বলেন, প্রত্যেককে আইন মেনে চলতে হবে, আদালতের সঠিক সময় হাজির হতে হবে, আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। পরীমণির কাছ থেকে বিদেশি মদ সহ ভয়ঙ্কর রকমের মাদক এলএসডি আইস পাওয়া গেছে। পরীমণির জামিনের বিরোধিতা করেছেন তিনি। পিপির বক্তব্যের পর পরীমণির আইনজীবী নীলাঞ্জনা আদালতে বলেন, স্যার এরকম ভুল আর হবে না। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে পরীমণির জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন। এ সরকারকে আর সময় দেয়া যাবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে কোনোভাবেই আর সময় দেয়া যাবে না। আজ আমাদের কোনো কিছু অবশিষ্ট নেই। এই সরকার বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত ও অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে। 90-এর মতো আরও একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, বিএনপির বিশেষ সম্পাদক ড আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। লাখো মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। পরে ১৯৯০ সালে একটি গণ অভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এনে দিয়েছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেদিন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আবার সেই সময় এসেছে। আরও দৃঢ়তার সঙ্গে আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। বিএনপি নিজেদের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রোববার সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ ধরনের অভিযোগ উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। বিএনপি জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে আর বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের হঠকারিতা এবং নিজেদের নাক কেটে পড়ার যাত্রাভঙ্গের যে অপরাজনীতি, তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না। বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনীতি ভুলণ্ঠিত করেছে বিএনপি। ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধী শিবিরে থেকেও তারা স্বৈরাচারী। তিনি বলেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদলের অন্য কোনো বিকল্প পথ নেই। তাই তারা মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে। তিনি বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের বর্ণচোরা রাজনীতি। বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে ইউপি নির্বাচনে ভুল ও তথ্য গোপনের কারণে বিতর্কিত কারো মনোনয়ন পাওয়ার অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, মন্তব্য মাহবুব তালুকদারের। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় গণতন্ত্রের অবস্থা সংকটাপন্ন। একক ডাক্তারের পক্ষে তাকে বাঁচিয়ে তোলা সম্ভাব্য নয়। এক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠনের কোনো বিকল্প নেই। আজ রোববার নির্বাচন কমিশনের নিজ দপ্তরে সাংবাদিকদের দেওয়া এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন মাহবুব তালুকদার। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বর্তমান অবস্থা থেকে উত্তরণের পথও বাতলে দেন তার বক্তব্যে। তিনি বলেন, মৃত্যু পথযাত্রী গণতন্ত্রকে স্বাভাবিক জীবনে ফেরানো একান্ত অপরিহার্য। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা গণতন্ত্রহীন নির্বাচন চাই কিনা। মাহবুব তালুকদার নির্বাচন নিয়ে তার হতাশার কথা তুলে ধরতে কয়েকটি উদাহরণ দেন। তার প্রথম অভিজ্ঞতা জানান এভাবে, ৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচন আমি নিজে পরিদর্শন করি। ইভিএমে ভোট গ্রহণে এখানে ২০% ভোট পড়ে। নির্বাচন ছিল শান্তিপূর্ণ, কিন্তু ভোটের টার্নআউট এত কম হয় জনগণের নির্বাচন বিমুখতা আমাকে হতাশ করেছে। অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ইভিএমের ৭০% ভোট পড়েছে। এই বৈষম্য কেন, তার কারণ বিশ্লেষণ করে দেখা প্রয়োজন। ভোটার সংখ্যা বৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, তবে প্রতিবন্ধকতা দূর না হলে কাঙ্ক্ষিত ফল লাভ হবে না। মাহবুব তালুকদার দ্বিতীয় অভিজ্ঞতার বর্ণনা দেন এভাবে, ৭ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে জামানত হারিয়েও একজন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্বভাবতই ওই নির্বাচনে ২১ জন প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা যা বিশ্বে নজিরবিহীন। আমার মতে এতে নির্বাচনে একটা নতুন ধারা সূচিত হলো। নবনির্বাচিত কাউন্সিলর অবশ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একাধিক মামলায় ২ বছরের অধিক সময় জেলে রয়েছেন। এ উপনির্বাচনের ফলাফল নির্বাচনের প্রতি জনগণের অনাস্থার বহিঃপ্রকাশ বলা হলেও ইতিবাচকভাবে বলা যায়, সমাজের সব শ্রেণী পেশার ব্যক্তিরা এখন নির্বাচনে অংশ নিচ্ছেন এবং জনসমর্থন না থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। নির্বাচিত কমিশন গঠন নিয়ে মাহবুব তালুকদার বলেন, আগামী নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন জনের তর্ক বিতর্ক এখন তুঙ্গে। গত ৫০ বছরে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়ন করা হয়নি। এটা বাধ্যতামূলক হলেও সব ক্ষমতাসীন সরকার এটা লঙ্ঘন করেছে। সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন
ও গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে এ আইন করা অনস্বীকার্য। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের সমঝোতা ছাড়া এ ধরনের আইন করা অসম্ভব। তবে আইন প্রণয়নই যথেষ্ট নয়। আইন প্রণয়ন নির্বাচনের অন্যতম বা প্রধান সোপান হলেও অবশ্যই তা সব দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে সমঝোতা না হলে দেশব্যাপী অরাজকতা ও প্রাণহানির আশঙ্কা করি, যা কোনোভাবেই কাম্য নয়। লিখিত বক্তব্যের শেষের দিকে গুটিকয় প্রশ্ন তুলে ধরেন মাহবুব তালুকদার। সেগুলো হলো, স্বাধীনতার ৫ দশক পরও আমরা যদি অন্ধকার ঘরে একটি কালো বিড়ালের মতো গণতন্ত্রকে খুঁজে ফিরি, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? একজন ভোটার বাড়ি থেকে বেরিয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছেমতো ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরে আসবেন। বাংলাদেশ রাষ্ট্র কি এই আকাঙ্ক্ষাটুকু পূরণ করতে পারবে না?